এভরিওয়ান, আমার ক্লাউড ইঞ্জিনিয়ারিং কোর্সটিতে আপনাদের সবাইকে স্বাগতম। এই কোর্সে আমি আলোচনা করব ক্লাউড ইঞ্জিনিয়ারিং সম্পর্কে এবং বেসিক ধারণা এবং আপনাদেরকে এটা সম্পর্কে ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। আমি আছি মোহাম্মদ ফিরোজ খান, সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ব্যাচ 69। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাডভান্টেজ, লিমিটেশন অ্যান্ড ফিউচার পটেনশিয়াল অফ ক্লাউড ইঞ্জিনিয়ারিং। বর্তমানে ফেসবুক, ইউটিউব ব্যবহার করে না এমন মানুষ খুবই কম আছে। বিভিন্ন ওয়েব সার্ভারে যখন ছবি আপলোড করা হয় তখন তাদের ডেটা স্টোরেজ সার্ভিস ব্যবহার করা হয়। এক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করা হয়, তাই যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ক্লাউড। ক্লাউড হলো রিমোট ডেটা স্টোরেজ অ্যাক্সেস সার্ভিস, যেখানে আমাদের ডেটাগুলো নিরাপদে সংরক্ষিত থাকে। আরও ফেসবুক, ইউটিউব, বাইরে গুগল, টুইটার, অ্যামাজন ইত্যাদি ব্যবহার করি। এগুলো একটি ক্লাউড। ক্লাউডের প্রকারভেদ। ক্লাউড মূলত তিন প্রকার: পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড, হাইব্রিড ক্লাউড। পাবলিক ক্লাউড হলো এমন এক ধরনের ক্লাউড যা সবার জন্য উন্মুক্ত, অর্থাৎ যে সকল ক্লাউডের ডেটা যে কোনো ডিভাইস থেকে যে কোনো সময় ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা যায় সেগুলো হচ্ছে পাবলিক ক্লাউড, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদি। প্রাইভেট ক্লাউড। প্রাইভেট ক্লাউড হচ্ছে যে ধরনের ক্লাউড অনুমোদিত নেটওয়ার্ক ব্যক্তি ডিভাইস ছাড়া ব্যবহার করা যায় না, সেগুলো হচ্ছে প্রাইভেট ক্লাউড, যেমন ব্যাংকের সফটওয়্যার। হাইব্রিড ক্লাউড। যে সকল ক্লাউডের ডাটা প্রাইভেট ও পাবলিক নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা যায় সেগুলো হচ্ছে হাইব্রিড ক্লাউড। যেমন আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, ভর্তি বিজ্ঞপ্তি, কারিকুলাম, ফলাফল, তথ্যের উপর যে ডাটা অ্যাক্সেস করতে পারি, এটি একটি পাবলিক ক্লাউড। আবার একই ওয়েবসাইটে শিক্ষক বা মডারেটর বিজ্ঞপ্তি, ফলাফল বিভিন্ন দাপ্তরিক কাজ করতে পারে, কিন্তু অন্যান্য সেটির অনুমতি পায় না, তখন এটি একটি প্রাইভেট ক্লাউড। চলে যাচ্ছি আমরা নেক্সট স্টেজে। এখানে অ্যাডভান্টেজ অফ ক্লাউডের টেকনোলজির কিছু স্ট্র্যাটেজি দেখানো হয়েছে: গ্লোবাল অ্যাক্সেসিবল, রিলায়েবল ব্যাকআপ অ্যান্ড রিকভারি, হাইলি স্কেচেবল, কস্ট এফিসিয়েন্ট, অটোমেটিক আপডেট। Limitation of cloud technology: internet dependency. No internet means to access service. Security concerns, potential for data breach if not properly secured. Limitation: control provider manage backend system. Latency issues, vendor locks in. Future potential of cloud technology: এখানে ভবিষ্যৎ অগ্রযাত্রার কথা বলা হয়েছে। এআই ইন্টেনশন আছে, এজ কম্পিউটিং আছে, হাইব্রিড মাল্টি ক্লাউড গ্রোথ, কোয়ান্টাম ক্লাউড এবং সিচুয়েশনাল ক্লাউড। কনক্লুশন: ক্লাউড ট্রান্সফরমেশন, ম্যাসিভ পটেনশিয়াল, ফিউচার আউটলুক। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে, দ্য পাওয়ার অফ ক্লাউড টেকনোলজি। একটু সময় নিচ্ছি। এখানে আমরা পাবলিক ক্লাউডের ব্যবহার নিয়ে আলোচনা করা যাক। পাবলিক ক্লাউড এমন একটি সিস্টেম যেখানে পরিষেবাগুলো সকলের জন্য উন্মুক্ত থাকে। যেহেতু এটি সকলের জন্য উন্মুক্ত, তাই যে কোনো এখান থেকে ডাটা অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ পাবলিক ক্লাউডের মাধ্যমে ব্যবহারকারীরা কম্পিউটিং রিসোর্স যেমন সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং, অ্যাপ্লিকেশন এবং কেউ অ্যাক্সেস করতে পারে। পাবলিক ক্লাউড ডেটা অ্যানালিটিক্স অ্যাপ্লিকেশন চালানোর জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম প্রদান করে। এটি ব্যবহারকারীদের তাদের ডেটা থেকে মূল্যবান জ্ঞান অর্জন করতে সহায়তা করে। বিপিএ, বিজনেস প্রসেস অটোমেশন। অ্যাপ্লিকেশন চালানোর জন্য পাবলিক ক্লাউড একটি সহজ এবং সাশ্রয়ী উপায় প্রদান করে। এটি ব্যবসায়ীদের কার্য প্রক্রিয়াগুলোকে আরও নিখুঁত এবং কার্যকর হতে সহায়তা করে। পাবলিক ক্লাউড সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান যেমন গুগল, অ্যামাজন, এমনকি মাইক্রোসফট তাদের নিজস্ব ডেটা সেন্টারে পাবলিক ক্লাউডের অবকাঠামোগত স্থাপনা পরিচালনা করার মাধ্যমে বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করতে পারে। পাবলিক ক্লাউডের ব্যবহার: পাবলিক ক্লাউড সম্পূর্ণভাবে একটি একক প্রতিষ্ঠানের জন্য সেই প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হয়। প্রাইভেট ক্লাউডের অবকাঠামোগত, অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে। এটি না বললেই পাবলিক ক্লাউড পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল এবং এটি স্বাভাবিক। লিমিটেশন অফ ক্লাউড টেকনোলজি: ইন্টারনেট ডিপেন্ডেন্স, নো অ্যাক্সেস উইদাউট কানেকশন, সিকিউরিটি রিস্ক আছে, অফসাইট ডেটা লিমিট, ইউজার কন্ট্রোল। এখানে আপনার যারা ব্যবহারকারী তাদের ব্যবহারের সংখ্যা সীমিত করে দেওয়া হয়েছে। ভেন্ডার লক সিস্টেম আছে। ডিফিকাল্ট টু সুইচ প্রোভাইডার, লেটেন্সি ইস্যুস, ডাটা ট্রান্সফার ডিলেস পসিবল। Future potential of cloud technology: AI and machine learning, power intelligent application and automation, edge computing, hybrid multi-cloud, green cloud computing, quantum cloud। এগুলো হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য ক্লাউড প্রযুক্তিকে আরো সামনের দিকে নিয়ে যাবে, এটাই আশা করা হচ্ছে। এবার আসি আমরা হাইব্রিড ক্লাউডের ব্যবহার নিয়ে।
পাবলিক ও প্রাইভেট ক্লাউডের সংমিশ্রণ হলো হাইব্রিড ক্লাউড। হাইব্রিড ক্লাউড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, WAN, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ভার্চুয়াল প্রাইম নেটওয়ার্ক ছাড়াও অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং API এর মাধ্যমে বিজনেস কম্পিউটারের সাথে সংযুক্ত। হাইব্রিড ক্লাউড প্রাইভেট ক্লাউড এবং পাবলিক ক্লাউডের সর্বোচ্চ সুবিধা দেয়। হাইব্রিড ক্লাউড ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারণে এটি বেশি গ্রহণযোগ্য। হাইব্রিড ক্লাউডের ব্যবসাগুলো নতুন ব্যবসায়িক মডেল তৈরি করতে সাহায্য করে। সামারি অফ ক্লাউড এভলিউশন, এখানে গ্রোথ দেখানো হয়েছে, কস্ট সেভিং, ফ্লেক্সিবল অ্যান্ড গ্লোবাল অ্যাক্সেস এবং ইনোভেশন, AI এডস কম্পিউটিং, কোয়ান্টাম কম্পিউটিং এখানে উল্লেখযোগ্য। সিকিউরিটির ভিতরে আছে ইনহ্যান্স ডাটা প্রোটেকশন, অ্যাক্সেসিবিলিটির ভিতরে গ্লোবাল রিচ, রিমোট সার্ভিস। And we know cloud technology is a game changer of offering immense benefits to continuous innovation. Despite current challenges, advancement promise a wonderful and secure future. Understanding cloud's competing models. This presentation will cover the fundamental service of development models in cloud computing along with their diverse application. So আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, একটু সময় নিচ্ছি। ওকে, এবার আমরা আলোচনা করব ক্লাউড কম্পিউটিং এর সুইচিং কনফিগারেশন নিয়ে। এই টিউটোরিয়ালের শেষে অংশগ্রহণকারীরা cloud computing offers various service model, is providing different levels of control and management. Interference as a service, IaaS platform as a service, PaaS software as a service. এখানে IaaS এর ভিতরে উল্লেখযোগ্য আছে ভার্চুয়াল মেশিন স্টোরেজ নেটওয়ার্কস, আর PaaS এর ভিতরে উল্লেখযোগ্য আছে ডেভেলপমেন্ট টুলস এনভায়রনমেন্ট ফর অ্যাপ্লিকেশন। SaaS রেডি টু ইউজ অ্যাপ্লিকেশন লাইক জিমেল অর জুম, যেটা আমরা বুঝতেই পারছি। আমরা নেক্সট স্লাইডে চলে গেলাম। Cloud developing moves. Cloud development models. Cloud service can be deployed in a server configuration to meet diverse organization needs. Public cloud, the third-party provider share infrastructure. Private cloud হচ্ছে dedicated infrastructure exclusive use. Hybrid cloud হচ্ছে combines public and private clouds এর ভিতরে উল্লেখযোগ্য। Community cloud shared by a specific organization. ক্লাউড কম্পিউটিং সুইচের কনফিগারেশন, প্রথমে এই কোর সুইচকে ক্যান্সেল দ্বারা কেবলের সাথে সংযুক্ত করি। এটি আমাদের পরবর্তী কাজের জন্য পুটি নামে একটি সফটওয়্যারের প্রয়োজন হতে পারে। এই জন্য অন্যান্য সফটওয়্যার ডাউনলোডের মতো যে কোনো ব্রাউজার puti.org লিখে কম্পিউটারে আমরা সহজে ইন্টারনেটের মাধ্যমে জিনিসটা আমরা অ্যাক্সেস করতে পারি। এখানে কানেকশন টাইপে সিরিয়াল অপশন সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করি। এখান থেকে আমরা নতুন একটি প্ল্যান আসবে যেখানে আমরা ডিফল্ট ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা সম্পূর্ণ সুবিধাটি নিতে পারবো। আমরা নেক্সট স্লাইডে চলে গেলাম। কমন ইউজেস অফ ক্লাউড সার্ভিস, এখানে আছে ওয়েব হোস্টিং এর ভিতরে উল্লেখযোগ্য আছে ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যাক্সেসেবল গ্লোবালি। ফাইল স্টোরেজ, সিকিউরলি স্টোর অ্যান্ড অ্যাক্সেস ফাইল ফ্রম এনিওয়্যার, যেটা দিয়ে আমরা সকল জায়গা থেকে ফাইল অ্যাক্সেস করতে পারবো। অ্যাপ্লিকেশন হোস্টিং, রান অ্যান্ড ম্যানেজ অ্যাপ্লিকেশন লাইক জুম অর স্ল্যাক, আমরা বুঝতে পারছি জুম, গুগল মিটের মতো এগুলো দ্বারা আমরা অ্যাপ্লিকেশনগুলো হোস্ট করতে পারি। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। বিজনেস অ্যাপ্লিকেশন অফ ক্লাউড সার্ভিস, দিস কুড empowers business with advanced capabilities or optional efficiency, strategic insight, data analysis for information decision making, এটা দিয়ে আমরা স্ট্র্যাটেজিস ইনস্টিটিউটগুলো ব্যাখ্যা করতে পারি। রোবোস্ট ব্যাকআপ অ্যান্ড ডিজাস্টার রিকভারি সলিউশন, ডিজাস্টার অ্যান্ড কন্টিনিউটি, অপারেশনাল ম্যানেজমেন্ট, CRM অ্যান্ড ERP সিস্টেমের মাধ্যমে আমরা স্টিমুলেট করতে পারি। আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে, একটু সময় নিচ্ছি। Mastering cloud networking, switching, internet OS routing. This presentation explores essential cool networking concept, switching, internet connectivity, and routing. We will cover fundamental definition, virtualized implementation, and practical configuration example access loading cloud platform. Okay. সার্ভারে 3 ধরনের স্টোরেজ ব্যবহার করা হয়। এটি একটি DSS, ডিরেক্ট অ্যাটাচ স্টোরেজ, NAS নেটওয়ার্ক এবং SAN স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। এই তিনটার টাইপ উল্লেখযোগ্য। DSS হচ্ছে সরাসরি যে স্টোরেজ যেখানে সার্ভার সংযুক্ত থাকে। NAS হচ্ছে
সেই স্টোরেজ যেখানে নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা হয়। এনএএস স্টোরেজ হচ্ছে সার্ভার ওভার দ্য সুইচ সার্ভারের সাথে কানেক্ট করে ব্যবহার করা হয় না। এসএএন স্টোরেজ সম্পর্কে এবার আমরা একটু আলোচনা করা যাক। এসএএন স্টোরেজ ফিজিক্যালি কনফিগার করতে স্টোরেজটি এইচডিডি ইনসার্ট করে নিয়ে র্যাঙ্ক মাউন্ট করে সার্ভার ফর্ম সুইচের সাথে কানেক্ট করতে হবে। আমাদের স্টোরেজ এইচপিএসএমএ 2000 ব্রাউজিং ওপেন করে আমরা সমস্ত জিনিসটা কনফিগার করতে পারি। এসিএন স্টোরেজ লজিক্যাল কনফিগার করতে ডিফল্ট আইপি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সার্ভারের ডিমান্ড অনুযায়ী স্টোরেজ থেকে স্পেস ডিস্ট্রিবিউশন করে নিতে হবে। আন্ডারস্ট্যান্ডিং সুইচিং ইন ক্লাউড এনভায়রনমেন্ট কানেকশন ডিভাইস enable resource sharing within a network statement, efficient resource sharing optimize data flow between connected system. Local traffic management facilities communication within a virtual network. Switching is the backbone of connecting the device within a network, ensuring efficiency, resource sharing, and a local traffic management in cloud. This conference is virtualized to do support dynamic infrastructure. এবার আমরা ভার্চুয়াল সুইচ সম্পর্কে একটু আলোচনা করা যাক। কানেকশন বিএমএস আছে, এখানে বিএলএএন সাপোর্ট উল্লেখযোগ্য। ট্রাফিক আইসোলেশনের একটা ব্যাপার আছে এবং ট্রাফিক কন্ট্রোল সিস্টেম সম্পর্কে আমরা এবার একটু আলোচনা করব। লিঙ্ক ভার্চুয়ালাইজ মেশিন টু ইচ আদার অ্যান্ড এক্সটার্নাল নেটওয়ার্ক, এখানে আমরা বহিরাগত নেটওয়ার্কের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি। এনেবল নেটওয়ার্ক টু সিগমেন্টেশন ফর ইনহ্যান্স সিকিউরিটি, সেপারেট ট্রাফিক টু প্রিভেন্ট ইন্টারফেস অ্যান্ড ইমপ্রুভ পারফরমেন্স। যে ট্রাফিক আইসোলেশনের মাধ্যমে আমরা আমাদের পারফরমেন্সকে আরো বৃদ্ধি করতে পারি। ট্রাফিক কন্ট্রোল, এখানে ম্যানেজ ব্যান্ডউইথ আছে, কোয়ালিটি সার্ভিস, ভার্চুয়ালাইজ ওয়ার্কফ্লোস, এখানে একাধিক সার্ভার একসাথে কাজ করলে আর কি সার্ভার ডাউন হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে জিনিসটা আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারি। ভার্চুয়াল সুইচ আর crucial in cloud environment, connecting virtualized machines, supporting VLANs and segmentation, and providing robot traffic isolation control features. এবার আমরা ট্যাব লাইব্রেরি সম্পর্কে আলোচনা করব। প্রথমে ট্যাব লাইব্রেরি এফসি কার্ডের মাধ্যমে সার্ভারের সাথে কানেক্ট করতে হবে এবং কার্ডটি ইনসার্ট করতে হবে। ট্যাব লাইব্রেরিকে কনফিগার করতে যে কোনো ব্রাউজার ওপেন করে সেই ব্রাউজারে আইএম পোর্টটা লিখে এন্টার করে সার্ভারের ম্যানেজমেন্টে মডিউলে ঢোকাতে পারবেন। প্রতিটি সার্ভারে নিজস্ব কিছু কিছু বাই ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া থাকে, সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি সার্ভারে ঢুকে যেতে পারবেন। সার্ভারে ঢুকে গেলে প্রথমে আপনি T300 ট্যাব লাইব্রেরি ইন্টারফেস দেখতে পাবেন। এখন সেখান থেকে আপনি আমাদের স্টোরেজ সার্ভার ট্যাব করে লাইব্রেরি কনফিগার করতে পারবেন এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটিকে নিখুঁতভাবে করতে হবে। এরপরে কাজ হলো ট্যাব লাইব্রেরি ডেটা ব্যাকআপ কনফিগার করা। ডেটা ব্যাকআপ নিতে গেলে কিছু পেইড সফটওয়্যার প্রয়োজন হতে পারে, যেমন সাইনেমেটিক ব্যাকআপ, আইড্রাইভ ইত্যাদি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য সার্ভারের সাথে স্টোরেজ কানেকশনের কনফিগারেশন। সার্ভারের সাথে স্টোরেজের কানেকশন জন্য যে হার্ডওয়্যারগুলো দরকার হবে সেগুলো হলো এসএফপি মডুলার এবং অপটিক্যাল প্যাচ কোড, সাথে ইউটিপি প্যাচ কোড উল্লেখযোগ্য। কানেকশনের যে বিষয়টা আছে, এই সুইচের মোট 24টা পোর্ট আছে। এই সুইচ পোর্টের ভিতরে 1 নম্বর পোর্ট আমরা সার্ভারের সাথে কানেক্ট করার জন্য সিলেক্ট করেছি। এখন ক্লাউড সুইচিং ক্লাউড সুইচিং কনফিগারেশন টুলস নিয়ে আমরা আলোচনা করব। AWS VPC সুইচ, আজার VNets এবং সেলফ হোস্টেড অপশন। Subnets within a virtual private clouds define network segments and control traffic flow. Virtual networks for Azure resource isolate network traffic, connect to promise network. Self-hosted option, Linux Brace for basic setup, OpenSUSE for advanced features. Programmable virtual networking. Cloud Performance offers dedicated tools for switching configure such as say AWS, VPC, Switch, and Azure VNets, while self-hosted solution often lever with Linux based of ওপেন সুইচ। এবার আমরা ক্লাউড কম্পিউটিং এর ব্যাকআপ প্রসেস সম্পর্কে আমরা আলোচনা করব। ক্লাউড প্ল্যাটফর্মে ব্যাকআপ সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ। এক কথায় আমরা বলতে পারি ব্যাকআপ সিস্টেম হচ্ছে ক্লাউড এর হার্ট। যদি ক্লাউড সিস্টেম একটি হিউম্যান বডি হয় তাহলে হচ্ছে আমরা ব্যাকআপ সিস্টেমকে হার্ট হিসেবে
কাউন্ট করতে পারি, তাহলে বুঝতেই পারছেন জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ। এখানে এই ডায়াগ্রাম দুটি ডেটা সেন্টার দেখানো হয়েছে, যার একটিকে আমরা ডেটা সেন্টার আরেকটির সাথে ডিআর বলি। একটি সফটওয়্যার মাধ্যমে ডেটা সেন্টারের সাথে স্টোরেজ থেকে ডিআর এর এবং স্টোরেজের ডাটা সক্রিয়ভাবে চলতে থাকে। থার্ড পার্টি ব্যাকআপ সফটওয়্যার ইনস্টলেশন কনফিগারেশনের ব্যবহারের জন্য কমিউনিকেটিভ ব্যাকআপ রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হয়। কমিউনিকেটিভ.com এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কাজটি করতে পারেন। এছাড়াও আপনার এনভায়রনমেন্টাল কিছু সেটআপ সহজেই আপনার পদক্ষেপগুলোকে সহজ করে দিতে পারে। সেটআপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। দা উম ক্লাউড ইন্টারনেট এবং ডাটা কানেকশনের ভিতরে বিএম নিট ইন্টারনেট, এখানে ইন্টারনেট কানেকশন অবশ্যই বাধ্যতামূলক। আইপি অ্যাড্রেস, যেখানে ইউনিক আইডেন্টিফায়ার ফর নেটওয়ার্ক, যেখানে আইপি অ্যাড্রেসটি আপনি নেটওয়ার্ককে সম্পূর্ণরূপে আলাদা করতে সক্ষম। ডিএনএস কনফিগারেশন আছে, রিসোর্স ডোমেইন নেমস অ্যান্ড টু আইপি অ্যাড্রেস। এখানে ডিএনএস কনফিগারেশনের মাধ্যমে আপনার ডোমেন জাতীয় যদি কোনো সমস্যা থাকে সেটাকে সমাধান করবে আইপি অ্যাড্রেস রিলেটেড। গেটওয়ে সেটআপের একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করে থাকি তারা জানি যে এই টার্মসটি আমাদের কাছে আইপি অ্যাড্রেস কনফিগারেশন গেটওয়ে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। Connect internal network to external. Every virtual machine or service in the cloud require proper internet access, necessary careful configuration of IP address, DNS, and gateways. এখানে আমরা ক্লাউড কম্পিউটিং এর কানেক্টিভিটি টাইপস নিয়ে আমরা আলোচনা করব। এটাকে আমরা সংক্ষেপে এনইটি বলি। এনইটির ভিতরে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে পাবলিক ডাবল আইআইপি এবং এনইটি ট্রি ভার্সন এবং প্রেডিক্টেকলর, আর সবকিছু মিলে হচ্ছে প্রেবিক্স। ওকে, টাইপস অফ ক্লাউড কানেক্টিভিটি। নেট, এনএটি, এটার মানে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, বিএমএস অ্যাক্সেস ইন্টারনেট ভিয়া হোস্ট আইপি। এখানে আইপির মাধ্যমে আইপি জিনিসটা হোস্ট করে, এবং কস্ট ইফেক্টিভ শেয়ার পাবলিক আইপি রিডিউস ডিরেক্ট এক্সপোজ। এখানে এই জিনিসটা একটু বেশি মূল্যবান হতে পারে, এবং এটা একটি শেয়ার আইপি। আর রিডিউস ডিরেক্ট এক্সপোজার, এখানে এটা আপনাকে সুবিধা বেশি দিবে, আপনাকে সার্ভিসটা ভালো প্রোভাইড করবে। পাবলিক আইপির ভিতরে আছে ডিরেক্ট ইন্টারনেট অ্যাক্সেস ফর ইন্ডিভিজুয়াল বিএমএস, ডিরেক্ট রিচেবিলিটি, এটা দিয়ে সহজে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো ডেটা আপনি অ্যাক্সেস করতে পারেন। ডেডিকেটেড এক্সটার্নাল আইপি, হ্যাঁ এটা একটা ডেডিকেটেড এক্সটার্নাল আইপি আছে, ইনহ্যান্স কন্ট্রোল দ্বারা এটাকে নিয়ন্ত্রণ করা হয়। প্রাইভেট নেটওয়ার্কিং এর ভিতরে আমরা আলোচনায় আসি ইন্টারনাল কমিউনিকেশন বিটুইন ক্লাউড রিসোর্স। তো ইন্টারনেট কমিউনিকেশন বিটুইন ক্লাউড রিসোর্স, এই দুইটার ভিতরে আমরা আলোচনা করি সিকিউর ইন্টারনাল ট্রাফিক। এখানে ইন্টারনাল ট্রাফিকের মাধ্যমে সম্পূর্ণ জিনিসটাকে সিকিউর থাকে, যেটা বুঝতে পারছেন প্রাইভেট মানে আজকে ব্যক্তিগত টাইপের। নো ইন্টারনেট এক্সপোজার, এখানে কোনো ইন্টারনেট যাতে কোনো ডিলে নেই। ইনহ্যান্স সিকিউরিটি, এখানে সিকিউরিটি যথেষ্ট স্ট্রং। এই তিনটার ভিতরে আমরা তুলনা করতে পারি। ক্লাউড প্ল্যাটফর্মস অফার ডিভার্স কানেক্টিভিটি অপশন ইনক্লুড NAT ফর শেয়ার অ্যাক্সেস, পাবলিক আইপি ফর ডিরেক্ট এক্সপোজার, এন্ড প্রাইভেট নেটওয়ার্কিং ফর সিকিউর ইন্টারনাল কমিউনিকেশন। তো আমরা একটু সময় নিচ্ছি। এখানে ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা দরকার। ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্মের অ্যাক্সেস সফটওয়্যার সম্পর্কে জানার জন্য আমাদের প্রথমেই সার্ভারটিকে লগ ইন করতে হবে। আমরা লগ ইন করার জন্য যে কোনো ধরনের ব্রাউজার আমরা ব্যবহার করতে পারি, কনফিগার করছি। তো সেই আইপিটি এখানে দেব, এবং দেওয়ার পরে এখানে এন্টার বাটনে প্রেস করব। এটা একটা প্র্যাকটিক্যাল বিষয়, কিন্তু যে এখানে জিনিসটা দেখাতে পাচ্ছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি একটু টাইম নিচ্ছি। আমরা নেক্সট স্লাইডে চলে আসি। ইন্টারনেট কানেকশন কনফিগারেশন এক্সাম্পল। এখানে আমরা ইন্টারনেট কানেকশন কনফিগারের উদাহরণ নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে অ্যাসাইন স্ট্যাটিক আইপি আছে, এনশিওর কনসিস্টেন্স নেটওয়ার্ক আইডেন্টিফিকেশন। তৃতীয়তে আছে গেটওয়ে SDNS, ডিরেক্ট ট্রাফিক অ্যান্ড রিসোর্ট ডোমেন নেমস, চেক কানেক্টিভিটি, ভেরিফাই উইথ পিন অ্যান্ড ট্রাক্স ফর নেটওয়ার্ক হেলথ, configure cloud internet connection, involve assign static IP, setting gateway and DNS, and verifying connectivity using tools look like a pin and troubleshoot. Okay. সো এখন আমরা কনফিগারেশন নিয়ে একটু আলোচনা করব। সময় নেওয়ার জন্য আমি একটু দুঃখিত। এখন
আমি এখন এই এক্সএসআই হোস্ট 6.5 ইনস্টল করার সম্পর্কে আপনাদের আমি থিওরিটিক্যালি পার্ট সম্পর্কে আমি আলোচনা করব। আমি এখানে দেখাবো কিভাবে এটি করতে হয়। আমি তাই আমার একটা ইন্টারনেট কানেকশন থাকা একটি ইন্টারনেট কানেকশন যুক্ত কম্পিউটার থাকা বাধ্যতামূলক। নেক্সট স্লাইডে চলে যাই। ক্লাউড রাউটিং ফান্ডামেন্টালস, রিসোর্স ডাটা, ফরওয়ার্ডস প্যাকেট বিটুইন ডিফারেন্ট নেটওয়ার্কস, direct traffic, ensure data reach its destination, connection network, enable inter-network communication, যেখানে আমরা আন্ত আন্ত ইন্টারনেট সম্পর্কে আমরা মানে একটির সাথে আরেকটি সংযোগ ঘটাতে পারি। ডিরেক্ট ট্রাফিক ইনশিওর দ্য ডাটা রিচেস ইটস ডেস্টিনেশন, এখানে ট্রাফিক ডাইরেক্টসের দ্বারা আমরা নিশ্চিত হতে পারি যে ডাটা সঠিক জায়গায় প্রেরণ করা হচ্ছে। রাউস ডাটা, এখানে হচ্ছে ফরওয়ার্ড প্যাকেজ বিটুইন ডিফারেন্ট নেটওয়ার্কস, এখানে আমরা বিভিন্ন এটার মাধ্যমে আমরা ভিন্ন ভিন্ন প্যাকেজে এক লোকেশন থেকে আরেক লোকেশনের নেটওয়ার্কটা আমরা ডেটা স্প্রেড করতে পারি। রাউটিং ইজ ফান্ডামেন্টাল টু ক্লাউড নেটওয়ার্কিং, ডিরেক্টিং ডাটা ট্রাফিক বিটুইন ডিসপারেট নেটওয়ার্ক অ্যান্ড ইনশিওরিং সিম্বলস কমিউনিকেশন অ্যাক্সেসিউর ইনফ্রাস্ট্রাকচার। আচ্ছা, ভার্চুয়াল সার্ভার ইনস্টলেশন এবং সার্ভার নেটওয়ার্ক কনফিগারেশন। এখন আমরা দেখব এক্সএসআই সার্ভারে কিভাবে একটি হোস্ট ক্রিয়েট করা যায়। এজন্য আমাদেরকে প্রথমে এক্সএসআই সার্ভারের আইপি লগইন করতে হবে এবং সেখানে আমরা আইপি কোন ব্রাউজারে ব্রাউজ করবে এরকম একটি লগইন পেজ আসবে এবং সেখানে গিয়ে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিব। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর সার্ভার লগইন করবে এবং লগইন করার পর সার্ভার সবকিছু দেখতে পারবো। এখানে গিয়ে আমরা ভার্চুয়াল মেশিন অপশনে ক্লিক করব, তারপর আমরা ক্রিয়েট রেজিস্টার ডিএম অপশনে যাব, সেখান থেকে আমরা একটি ক্রিয়েট নিউ ভার্চুয়াল মেশিন অপশনটিতে ক্লিক করব, তারপর নেক্সটে চলে যাবে। এখানে গিয়ে আমরা আমাদের ভার্চুয়াল মেশিনটিকে একটি নাম দেবো। এই টেস্টে আমি আমাদের ইচ্ছে মতো একটি নাম দিয়ে দিতে পারি। আমি টেস্ট নামে একটি ভার্চুয়াল নাম দিয়ে এটা দিচ্ছি। এরপর আমরা সেখানে গেস্ট ওয়েস্ট ফ্যামিলি সিলেক্ট করব। আমরা কি টাইপের এসওএস দিতে চাচ্ছি আমরা ধরে নিচ্ছি আমি উইন্ডোজ এসওএস দিব। তারপর আমি উইন্ডোজ এসওএস ভার্সনটি সিলেক্ট করব। আমি মাইক্রোসফট 1064 বিট অপশনটি সিলেক্ট করলাম। এরপর আমি অপশনে চলে যাব। এখানে আমাদেরকে স্টোরেজ অপশনটি দেখাবে, আমরা আমাদের স্টোরেজটি সিলেক্ট করে নেব। আমি সেখান থেকে একটি মেশিনের জন্য মেশিনটার জন্য স্টোরেজ অ্যালোকেট করব। এরপরে আমি সিপিআই অপশনে গিয়ে সিপিআই সিলেক্ট করব এবং এটি কোড দিতে চাচ্ছি। আমি ধরে নিচ্ছি আমি 8টি কোড দেব এবং এখান থেকে একটি 8 সিলেক্ট করব। তারপর আমি এখান থেকে র্যাম সিলেক্ট করতে পারবো আমার যতটুকু র্যাম তাকে দিতে চাচ্ছি। আমি ধরে নিচ্ছি এখন আমি এখানে 4 জিবি র্যাম দেওয়া আছে, আমি 4 জিবি রাখবো, আমি পরিবর্তন করবো না। হার্ড ডিস্ক অপশন থেকে আমরা হার্ড ডিস্ক সিলেক্ট করতে পারি। এসএসডি থাকলে সেই ক্ষেত্রে আমরা এসএসডি অবশ্যই ব্যবহার করব। এসএসডি হার্ড ডিস্ক তুলনামূলক ফাস্ট হয়ে থাকে এবং এটা সার্ভিসও ভালো এবং এটা দীর্ঘস্থায়ী। তো এসএসডি ব্যবহার করা বেশি নিরাপদ বলে আমি মনে করি। আমি নিজেও এসএসডি ব্যবহার করি। আমি ধরে নিচ্ছি আমি 200 জিবি হার্ড ডিস্ক নিব। তো এখানে আমার ডাটা স্টোরেজ টাইপ দুইটি আছে, একটি হচ্ছে এসএসডি আর একটি হচ্ছে হার্ড ডিস্ক। তো আপাতত এখানে আমি হার্ড ডিস্ক দিয়ে কাজ করছি যেহেতু আমি এটা একটা থিওরিটিক্যাল পার্ট। এরপর আমি নিচের সিডি ড্রাইভে 1 থেকে আমরা সিলেক্ট করবো এবং কোথা থেকে আমাদের অপারেটিং সিস্টেমটি বুট হবে এখান থেকে আমরা ডাটা স্টোর আইএস ফাইলটি সিলেক্ট করবো এবং সেখান থেকে সিলেক্ট করার পর আমাদের অপারেটিং সিস্টেমটি দেখিয়ে দেবো আমরা ইনস্টল করতে চাচ্ছি। এটি সিলেক্ট করার পর আমরা সিলেক্ট দেবো, পরে নেক্সট অপশনটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ফিনিশ দেবো এবং ফিনিশ দেওয়ার পরে আমরা নতুন একটি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হবে। দুঃখিত। টেস্ট একটি ভার্চুয়াল মেশিন রয়েছে। এখান থেকে আমরা যদি টেস্ট আমাদের ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে ভার্চুয়াল মেশিন এবং মেশিন ক্রিয়েট করতে হয়ে গেছে। এখন এখান থেকে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি ইনস্টল করতে পারবো। এখানে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি ইনস্টল করব। একইভাবে প্রক্সম্যাক্স ইনস্টল এবং সার্ভার ভার্চুয়ালাইজ করা যায়, তবে ব্র্যান্ড প্রোভাইডার অনুযায়ী ইনস্টলেশনে কিছুটা ভিন্নতা হতে পারে। আমি একটু সময় নিচ্ছি। এখন আমি EXI 6.5 সম্পর্কে আলোচনা করব। Okay, routing methods and cloud engineering example. Static routing, manually defined path for simplicity and control. Dynamic routing, automatically update routing for scalability. BGP OSP, AWS routing tables আছে এখানে উল্লেখযোগ্য। ম্যানেজ ট্রাফিক ফ্লো ইন ভার্চুয়াল প্রাইভেট ক্লাউডস, এটা আমরা অবগত আছি, আশা করি আপনারা অবগত আছেন। Azure route table, control routing for a Azure virtual network. Strategic routing, manually defined part for a simplicity and control. Manual Linux routing, configure with a IP route and or route at commerce. Cloud platforms support both static and dynamic routing with a dedicated
tools like AWS, Azure Routes Table Lab, and manual configuration option Linux-based environment. Okay, data for all configuration. প্রথমে ফিজিক্যাল কানেকশন দিতে হবে, এরপর লজিক এন্ড কনফিগারেশন করে নিতে হবে। ডেটা ফরওয়ার্ডে লজিক কনফিগারেশন করার জন্য ফর্টিনেট ফায়ারওয়াল ব্যবহার করব। এই জন্য প্রথমে ফায়ারওয়াল আইপি অ্যাড্রেস দিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে ফায়ারওয়াল লগ ইন করতে হবে। ফায়ারওয়াল লগ ইন করার পরে আমাদেরকে ফায়ারওয়াল আইএসপি দেখাবে। আমরা আইপি বসানোর জন্য নেটওয়ার্ক থেকে ইন্টারফেস অ্যাক্সেস করতে পারবো। আমরা ধরে নিচ্ছি আমাদের নেটওয়ার্ক ইন্টারফেস হচ্ছে পোর্ট নং 18-তে আছে। আমার পোর্ট নং 18-তে ক্লিক করবে, এখান থেকে এডিট অপশনে যাব। এডিটে যাওয়ার পরে এখানে আমরা আইএসপি বসাতে পারবো। যেহেতু আমরা ডেটা ফায়ারওয়াল কনফিগার করেছি, আমরা ধরে নিচ্ছি আমাদের দুইটা ল্যান আছে, একটি ল্যান থেকে আরেকটি ল্যান আমাদের রিচার্জেবল করতে হবে। আমাদের পোর্ট নং 18-তে এসে এখানে রোল ল্যান সিলেক্ট করতে হবে। ল্যান সিলেক্ট করার পরে এলএসএ ক্লিক করে আমরা নাম দিয়ে দেবো। আমরা নাম দিচ্ছি ল্যান 1। এরপরে এসে আইএসপি অ্যাড্রেস দিতে হবে, সাবনেট মাস্ক দিতে হবে। আমরা আইএসপি অ্যাড্রেস ধরে নিচ্ছি এত, এবং এখানে সাবনেট মাস্ক 24 ধরে নিচ্ছি। এরপর আমরা এখানে পিআইএনজি অপশনটি সিলেক্ট করে নেব, তারপর ওকে লিখে দেবো। এভাবে আমাদের একটি ল্যান কনফিগার হয়ে যাবে। ঠিক মতো করে আমরা পোর্ট 19-এ আরেকটি ল্যান কনফিগার করব। আমরা পোর্ট নং 19 সিলেক্ট করব এবং এখানে এডিট অপশনে যাব এবং এখানে আলাস আমরা নাম দিয়ে দেব রোল ল্যান সিলেক্ট করে দিতে হবে। আলাস আমরা নাম দিয়ে দিচ্ছি ল্যান 2। এরপর এখানে এসে আইএসপি অ্যাড্রেস দিতে হবে, সেখানে সাবনেট করে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমার ইচ্ছা মতো একটা গেটওয়ে দিয়ে দিচ্ছি, এখানে সাবনেট মাস 20 করে দেবো। এরপর আমরা পিএনজি সিলেক্ট করে নেব, তারপর ওকে লিখে দেবো। দুইটা ল্যান অপশন স্কিপ রয়েছে, ফায়ারওয়ালের একটি ল্যান আরেকটি ল্যান পাওয়ার জন্য কনফিগার করার জন্য অন্য কোথাও ল্যান রিচার্জেবল হবে না। এখন আমরা একটি পলিসি কনফিগার করব। পলিসি কনফিগার করার জন্য আমরা পলিসি অপশনে যাব, সেখান থেকে আমরা ফায়ারওয়াল পলিসিটি অপশনে যাব। এখানে আমরা ক্রিয়েটিভ নিউ ক্লিক করব। এখানে আমরা নাম দিচ্ছি ল্যান। এখানে আমাদের ইনকামিং ইন্টারফেসটি দেখতে হবে। ইনকামিং ইন্টারফেস হচ্ছে কোনো ধরনের থেকে আমরা ট্রাফিকটি আসবে, আমরা ধরে নিচ্ছি আমাদের ট্রাফিক পোর্ট নং 18 থেকে আসবে, এবং আউট গোয়িং ইন্টারফেস থেকে কোন পোর্টটি ট্রাফিকটি পেয়ে যাবে তা ধরে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি আমাদের আউটগোয়িং ইন্টারফেসটি হবে 19 নং পোর্ট, এবং আমরা 19 নং পোর্টেই সিলেক্ট করে নেব। এটাই আপনারা প্রসেস ফলো করতে থাকুন। এরপর আমাদেরকে আমাদের সোর্স আইপি অ্যাড্রেসটি দেখাতে হবে, অথবা র্যাঙ্ক করতে পারি। র্যাঙ্ক করলে আমাদের 18 নং পোর্ট থেকে যে ট্রাফিক আসবে সেগুলো আমরা 19 নং পোর্টের সাথে অ্যালাউ করবো, এবং এরপর আমরা অ্যাকশন এবং অ্যাকসেপ্টে সিলেক্ট করবো। অ্যাকসেপ্ট সিলেক্ট না করা হলে আমরা সব ট্রাফিক অ্যালাউ করবো, এবং যদি ডেনি করি তাহলে কোনো ট্রাফিক অ্যালাউ হতো না। এরপর আমরা সিলেক্ট করে আমাদের ফায়ারওয়াল কনফিগারেশন শুরু হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ডিং ডাটা সলিউশন, আন্ডারস্ট্যান্ডিং ডাটা স্টোরেজ সলিউশন। This presentation explores a data storage system and their application in modern IT environment. We will cover direct attach and DAS network attach storage, NAS and storage area network SA, and we will also have to dive into a backup system and methods for reverse data protection. So আমরা আমাদের নেক্সট ক্লাসে চলে গেলাম। এখানে কোর স্টোরেজ সিস্টেম সম্পর্কে দেওয়া আছে। ওকে করে আমরা ফায়ারওয়াল কনফিগারেশন তো আমরা করে ফেলেছি। ওকে, আচ্ছা, এবার একটা ফায়ারওয়াল কনফিগারেশন নিয়ে আলোচনা করা যাক। ইন্টারনেট ফায়ারওয়াল কনফিগার করার জন্য আমাদের একটি ফোর্টিনেট ফায়ারওয়াল ব্যবহার করব। প্রথমে আমরা আইপি দিয়ে এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ফায়ারওয়ালে লগ ইন করবো, এবং একটি ইন্টারনেট ফায়ারওয়াল দুইটি সাইট থেকে, একটি হচ্ছে WAN ওয়ান সাইট, আরেকটা হচ্ছে যেখানে আমরা আইসি থেকে পাওয়া আইপি দিয়ে কনফিগার করব। একটি সাইট থেকে ল্যান্ড সাইট যে সাউন্ডটি হচ্ছে লোকাল LAN, সেখানে আমাদের ইউজাররা থাকবে যারা ইন্টারনেট ব্যবহার করবে। এখানে আমাদের আদরের ওয়ান সাইটটি কনফিগার করব। WAN সাইটটি কনফিগার করার জন্য প্রথমে নেটওয়ার্ক অপশনে চলে যাবে। এখান থেকে ইন্টারফেস ব্যবহার করব। ইন্টারফেসের গিয়ে আমরা ধরে নিচ্ছি আমাদের আইপি লিঙ্কটি 18 এবং পোর্টে কানেক্ট করা আছে। প্রথমে পোর্ট নং 18 সিলেক্ট করে এডিট অপশনে যাব, এরপর এলাইস নাম দিতে হবে, এবং আমরা এলাইস নাম দিচ্ছি WAN। এরপর আমরা রোল সিলেক্ট করব। এখানে দেখুন ATA স্টোরেজ স্ট্রাকচার ডিরেক্ট অ্যাটাচ স্টোরেজ DAS সার্চ অ্যাডজাস্টলি কোর নেটওয়ার্ক অ্যান্ড স্টাইল ওনার সুইটেড অ্যাটাচ স্টোরেজ NAS স্টোরেজ কোর স্টোরেজ সিস্টেম টাইপস core storage system type DAS, NAS, SAN. DAS directly connected to a single server. NAS file level sharing over a network. SAN block level access for a high performance. Understanding the difference between these storage types is crucial for a designing efficient and scalable IT structure. It serves the district purpose based on performance, accessibility, and the cost of requirement. Visited as a channel service storage core detail. এবার চলে আসা যাক আমাদের বাকি কাজে। এখানে রোল ওয়ান
সেটআপের বাকি অংশটা আমরা আলোচনা করি। রো লাইন সিলেক্ট করব, এখানে আমাদের আইপি থেকে পাওয়া আইপি অ্যাড্রেসটি আইপি দিতে হবে। আমাদের আইপি থেকে পাওয়া অ্যাড্রেসটি 192.168.101.2 আমাদের আইপি এর সাথে সাবনেট মাস্ক 24 দিতে হবে। এরপর আমরা পিআইএনজি অপশনটি সিলেক্ট করব, তারপর ওকে দেব। এখান থেকে আমাদের আইপিটি কনফিগার হয়ে যাবে। এখান থেকে আমাদের রাউট কনফিগার হতে শুরু করবে। রাউট কনফিগারের জন্য আমাদের স্ট্যাটিক রুল অপশন যাবে, এখানে ক্রিয়েট নিউ সিলেক্ট করার পর ডেস্টিনেশন সামথিং একটি আইপি শো করবে, আমাদেরকে গেটওয়ে অ্যাড্রেস পরিবর্তন করতে হবে। এখানে আমাদের আইপি এখানে আমরা আইএসপি থেকে পাওয়া অ্যাড্রেসটি 192.1.10 দিতে হবে। সেখানে আমাদের গেট এটি হচ্ছে আমাদের আসল গেটওয়ে। এখানে আমাদের ইন্টারফেসটি দেখিয়ে দিতে হবে যে ইন্টারফেসটি আমাদের আইএসপির সাথে লিঙ্ক করা হয়েছে। আমাদের আইএসপি থেকে পোর্ট নং 18 লিঙ্ক করা হয়েছে। আমরা পোর্ট নং 18 সিলেক্ট করবো এবং তারপর ওকে দিব। এখন আমরা আমাদের ল্যান সাইটটিকে কনফিগার করবো। ল্যান কনফিগার করার জন্য আমাদের ইন্টারফেসে যেতে হবে। এখান থেকে আমরা ল্যানকে কনফিগার করবো 19 নম্বর পোর্ট, 19 নম্বর পোর্ট সিলেক্ট করে আমরা এডিট অপশনে চলে যাব। এডিট অপশনে চলে যাওয়ার পর রোল লাইন সিলেক্ট করে দেবো। আমরা এলাইস নাম দিচ্ছি, সাবনেট মাস্কটি নাম দিয়ে দেবো। এরপর ওকে থেকে ফায়ারওয়াল এক্সপোর্ট থেকে অন্য প্লেটে যাওয়ার জন্য পলিসি কনফিগার করতে হয়। আমাদের এই পলিসি কনফিগার করতে হবে, নাহলে ট্রাফিক যাবে না। আমরা পলিসি কনফিগার করবো, এর জন্য আমাদেরকে ফায়ারওয়াল পলিসি অপশনে যেতে হবে। আমরা ক্লিক নিতে ক্লিক করব। এখানে আমরা নাম দিব, আমরা নাম দিচ্ছি ল্যান টু WANI। এখানে ইনকামিং ইন্টারফেস দিতে হবে। ইনকামিং ইন্টারফেস হচ্ছে যে ইন্টারফেস থেকে আমাদের ট্রাফিকটি দিতে হবে। এখানে আমরা ধরে নিচ্ছি আমাদের ইনকামিং ইন্টারফেস পোর্ট নং 19 এবং আমাদের ল্যান ইন্টারফেস এবং আউটগোয়িং ইন্টারফেস হচ্ছে ট্রাফিকটি যাবে। যেহেতু ল্যান ইন্টারনেট ব্যবহারকারী ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করবে, তাই ল্যান থেকে এন এ যাবে এবং WAN থেকে পোর্ট 18 নং দিকে যাবে। এরপর ওকে সিলেক্ট করে আমাদের ইন্টারনেট কনফিগার হওয়া শুরু করবে। এবং কিউর স্টুডেন্ট চেঞ্জ এই জিনিস সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ওকে, আমাদের লাস্ট মেনু হচ্ছে ডিএমজি কনফিগারেশন, ডেলিভিং ইনটু SAN স্টোরেজ, হাই স্পিড নেটওয়ার্ক ডেডিকেটেড ফর স্টোরেজ সার্ভিস। হাই স্পিড নেটওয়ার্ক ডেডিকেটেড ফর স্টোরেজ সার্ভিস। স্টোরেজ সার্ভিসের জন্য হাই স্পিড নেটওয়ার্ক আমরা ব্যবহার করব। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট আইডিয়াল ফর লার্জ স্কেল ডাটা, এটা লার্জ স্কেল ডাটা ব্যবহার করার জন্য ব্যবহার করা হয়। ফাস্ট ডাটা অ্যাক্সেস অপটিমাইজ ফর এ ডিমান্ডিং অ্যাপ্লিকেশন, SAN provide a specialized high performance network that allows servers to access storage as if directly attached, enabling rapid data transfer critical application like database and virtualization. আচ্ছা, এবার ডিএমজেড নিয়ে এবার একটু আলোচনা করি। আমরা ডিএমজেড কনফিগার করার দেখার জন্য ফোর্টিনেট ফায়ারওয়াল ব্যবহার করব। প্রথমে ফায়ারওয়ালের আরপি দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর এখানে আমরা ডিএমজেড জোনটি কনফিগার করবো। ডিএমজেড জোন হচ্ছে যেখানে আমরা ইন্টারনেট পিসির সাথে সার্ভারগুলো সম্পূর্ণরূপে কানেক্টেড থাকবে। বাইরের ব্যবহারকারীরা যখন সরাসরি ইন্টারনেট থেকে আমাদের কোনো সার্ভার অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করবে, সেই সার্ভারগুলো আমরা ডিএম জোনে রাখি। কনফিগার করার জন্য আমাদের প্রথমে 18 নম্বর পোর্টে যেতে হবে। আমি একটু সময় নিচ্ছি, দুঃখিত। 18 নম্বর পোর্টটি সিলেক্ট হয়ে যাবে। এখানে আমরা এলিয়াসে একটা নাম দিব ডিএমজেড। এরপর আমরা রো অপশন করবো, ডিএমজেড অপশনটি সিলেক্ট করবো। এরপর আমাদের ডিএমজেড জোনের পেজটি আসবে। আমরা ধরে নিচ্ছি আমাদের আইপি হচ্ছে 192.168.101, সাবনেট মাস্কটিও বসাতে হবে। এরপর আমরা ওকে দেবো। এতে করে আমরা আমাদের ডিএমজেড জোনের অ্যাপ্লিকেশনটি কনফিগার করতে পেরেছি। এখন আমরা একটি পলিসি কনফিগার করতে হবে, যেহেতু ফায়ারওয়াল পলিসি পোর্টে এক ট্রাফিক থেকে সংযুক্ত করা সম্ভব নয়, সেই এজন্য আমাদেরকে পলিসি কনফিগার করার জন্য ব্যবহার করতে হবে। আমরা পলিসি থেকে সফটওয়্যার পলিসিতে যাব, এখান থেকে একটি ক্রিয়েট নিউতে যাব। আমরা যেমনটি বলেছিলাম ডিএমজেড জোন হচ্ছে আমাদের ইন্টারনেট পিসি সার্ভার থাকবে এবং ব্যবহারকারীরা যে সার্ভারগুলো অ্যাক্সেস নিতে পারবে সেটা আমাদের ডিএমজেডে আসবে। এবং ধরে নিচ্ছি ইনকামিং ইন্টারফেসটি 19 নম্বর পোর্টে অ্যাক্সেস হয়ে গিয়েছে। ও প্রোটোকল অপশন ডিফল্ট থাকলে ওকে করে দেবো। এভাবে আমরা ডিএমজেড লোকেশনটি সেট করে নিতে পারবো। ওকে, এবার হচ্ছে ডেলিভিং ইনটু SAN নেটওয়ার্ক, এটা সম্পর্কে আমরা আলোচনা করেছি। বেনিফিট অফ SAN আর্কিটেকচার, সেন্ট্রালাইজড স্টোরেজ, এটা হচ্ছে সিম্পল ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স পুলিং এর জন্য। ইনহ্যান্স স্কেলেবিলিটি, এক্সপ্যান্ড স্টোরেজ independently of server, improve data availability and redundancy and fault tolerance এর জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এক্সপ্লোরিং NAS স্টোরেজ নেটওয়ার্ক, network attached storage provide file level access over standard network, easy file sharing, support multiple user remote access capabilities. আমরা নেক্সটে চলে যাচ্ছি। এখানে কমন এস সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে। এখানে হোম মিডিয়া সার্ভিসের প্রতি উল্লেখযোগ্য আছে স্ট্রিম, মুভিস এন্ড মিউজিক। এখানে বিজনেস ফাইলের ভিতরে আছে সেন্ট্রালাইজ ডকুমেন্ট এন্ড স্টোরেজ। ব্যাকআপ সলিউশনের ভিতরে আছে রিলায়েবল ডাটা প্রোটেকশন। ট্যাব লাইব্রেরিজ এন্ড সার্ভার কানেক্টিভিটি ভিতরে ট্যাব লাইব্রেরির ভিতরে উল্লেখযোগ্য আছে স্টোরেজ এন্ড ম্যানেজ ব্যাকআপ টেপস এন্ড লং টার্ম লো কস্ট অ্যাসেবল স্টোরেজ রিলায়েবল ফর এ ডিজাস্টার রিকভারি। সার্ভার স্টোরেজ কানেকশন, FIB এবং
আইএসপি, আইপি নেটওয়ার্কস এবং এনএস লিঙ্কস উল্লেখযোগ্য। আন্ডারস্ট্যান্ডিং ডাটা ব্যাকআপ সিস্টেম সম্পর্কে এখানে আমরা যেগুলো বুঝছি এটা একটু শর্টকাটে ব্রিফ করা যাক। এখানে ফুল ব্যাকআপ, অল সিলেক্টেড ডাটা কপিড, এন্ড হচ্ছে ডিফারেন্সিয়াল ব্যাকআপ চেঞ্জ দ্যাট লাস্ট, ফুল ব্যাকআপ, ইনক্রিমেন্টাল ব্যাকআপ, চেঞ্জ দ্য লাস্ট ব্যাকআপ, এনি টাইপের যে কোনো ডাটা ব্যাকআপ করতে পারে। এখানে ডাটা মেথডের ভিতরে আমরা চলে আসছি এবং ক্লাউড ব্যাকআপ, ক্লাউডের ভিতরে আছে গুগল ড্রাইভ, এডাব্লিউএস, এছাড়া আমরা নতুনভাবে টেরাবক্স ইউজ করি যারা অ্যান্ড্রয়েড ইউজার আছে। হাইব্রিড ব্যাকআপের ভিতরে কম্বাইন্ড লোকাল অ্যান্ড ক্লাউড আছে। লোকাল ব্যাকআপের ভিতরে এক্সটার্নাল এইচডিডি নেটওয়ার্ক ড্রাইভস উল্লেখযোগ্য। Okay, mastering virtualization, a comprehensive guide explores that all virtualization from fundamental concepts to advanced network configuration. This presentation provides IT professional student to essential knowledge for efficient server. আন্ডারস্ট্যান্ডিং ভার্চুয়ালাইজেশন ফান্ডামেন্টালস, কে আইডিয়া, এখানে কে আইডিয়া সম্পর্কে অ্যাবস্ট্রাক্ট হার্ডওয়্যার এবং ক্রিয়েটিং আইসোলেটেড ভার্চুয়াল এনভায়রনমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোর্স কনসেপ্ট, রান মাল্টিপল ভার্চুয়ালাইজ মেশিন, বিএমএস এ সিঙ্গেল ফিজিক্যাল সার্ভার। ওকে, এবার আসি আমরা লিডিং ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্মে। এখানে আছে VMware, vSphere এবং ওরসেল ভার্চুয়ালাইজ বক্স, মাইক্রোসফট হাইপার ভি, তার ভিতরে আছে KVM। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। বেনিফিট অফ ভার্চুয়ালাইজেশন সম্পর্কে আমরা একটু আলোচনা করি। এটা রিসোর্স এফিসিয়েন্সি আছে, এখানে ম্যাক্সিমাম হার্ডওয়্যার ইউটিলাইজেশন, রিডিউস আইডল রোস, এবং এটা অনেকটা বাস্তবিক কোস্ট সেভিং, এটা অনেক টাকা সেভ করে। লোয়ার হার্ডওয়্যার পাওয়ার, কুলিং এক্সপেন্স, খরচটা অনেকটাই কম। ইজি টেক্সটিং ডেভেলপমেন্ট, কুইকলি provision a new environment for development, enhance security. ওকে, ভার্চুয়াল সার্ভার ইনস্টলেশন সম্পর্কে প্রস্তুত দেওয়া আছে। এখানে প্ল্যাটফর্ম চুজ করতে হবে, তারপর আমরা অ্যালোকেটেড রিসোর্সে যাব। ইনস্টল সিস্টেমটাকে ইনস্টল করার পরে আমরা গাস্ট রেশনাল ইউসেজ বিট আমরা চাইলেও ব্যবহার করতে পারি। বেসিক নেটওয়ার্ক কনফিগারেশন সম্পর্কে এখানে অ্যাসাইন স্ট্যাটিক আইপি সম্পর্কে দেওয়া আছে, সেট গেটওয়ে এবং কনফিগার ডিএনএস। সেট গেটওয়ের ভিতরে আছে পথ সিলেক্ট করা, কনফিগার ডিএনএস, এখানে আমরা ডিএনএস কনফিগার করব অ্যাসাইন আইপি, এবং আমাদের আইপি সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। টেক্সটিং ইউর নেটওয়ার্ক কনফিগারেশন, এখানে পিনটেস্ট আছে, আইপি কনফিগ আছে যেটা লিনাক্সের ভিতরে ব্যবহার করা হয়। নেট প্ল্যানও লিনাক্সের ভিতরেই এক্সিস্ট করে। ভার্চুয়াল নেটওয়ার্ক মডেল এক্সপ্লেনেশন, এখানে 3টি এক্সপ্লেনেশন দেওয়া আছে। ব্রিজ অ্যাডাপ্টার, হোস্ট অনলি অ্যাডাপ্টার, এনএটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ট্রাবল শুটিং ভার্চুয়ালাইজ নেটওয়ার্ক সম্পর্কে, চেকস বিএম সেটিং, এখানে রিস্টার্ট নেটওয়ার্ক সার্ভিস এবং পিং লগ ব্যাক এবং ফুল ফায়ারওয়াল রুল। মাস্টার ফায়ারওয়াল কনফিগার, a comprehensive guide to understanding an important troubleshoot firewall steps for you. Understanding data firewalls, block all errors data and configure traffic. আমি একটু সময় নিচ্ছি। ওকে, এসেনশিয়াল ইউএফডব্লিউ কমান্ডস, এখানে লিনাক্সের ভিতরে আছে sudo efn enable, sudo efw allow 80, sudo ef 1021 এবং sudo ufs স্ট্যাটাস সম্পর্কে দেওয়া আছে। এখানে আছে why firewalls are crucial. ওকে, প্রোটেক্ট সার্ভার সেফগার্ডস, এটা আমরা জানি। ব্লক ম্যালিসিয়াস অ্যাক্টস, প্রিভেন্ট সাইবার অ্যাটাকস, এন্ড এটা সাইবার অ্যাটাক রোধ করে। ম্যানেজ ফোর্স কন্ট্রোল ওপেন সোর্স, এটা হচ্ছে ওপেন মুক্ত সার্ভিস। ইন্টারনেট ফায়ারওয়াল কনফিগারেশন সম্পর্কে, প্রোটেক্ট ফ্রম এক্সটার্নাল থ্রেটস হচ্ছে যেটা আমাদের এক্সটার্নাল থ্রেট থেকে রক্ষা করে। ফার্স্ট লাইন ডিফেন্স এগেইনস্ট দ্য ইন্টারনেট ব্রন রিস্ক, এবং সাইড বিটুইন নেটওয়ার্কস as an gatekeeper between the internet and your internal network. Internet firewall best practice হচ্ছে stores rules set granular rules for a specific service and protocols. Monitor logs, monitor logs এর ভিতরে আছে regularly review logs for suspicious activity, restrict access, apply for the principle of last privilege. Okay, এবার আসি ডিএমজেড ওভারভিউ সম্পর্কে। এখানে আইসোলেটেড নেটওয়ার্ক জোন, এখানে সেপারেট সাবনেট ফর পাবলিকলি অ্যাক্সেসেবল server protects internal network, buffers internal system from direct internal exposure. এখানে ইন্টারেস্ট আছে, ডেটাবেস আছে, আপচার এবং নসাট, এই দুইটার ভিতরে আছে লগা ফাইল থ্রেড এবং ইন্টেন্ট। ওকে, হ্যাঁ ইন্টেন্ট, সরি। DMS implementation and uses cost, এখানে সেটআপ আছে 3 ইন্টারফেস, LAN, WAN এবং DMZ। পাবলিক অ্যাক্সেসের ভিতরে আছে শুধু DMZ, শুধু পাবলিক অ্যাক্সেসের ভিতরে বিদ্যমান। DMZ তো LAN এর ভিতরে অ্যাক্সেস স্ট্রিক্টলি ব্লক করা আছে। uses cost and web DNS email server. DMS provide an extra layer of security public facing service. ওকে, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, সেজন্য আমি দুঃখিত। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এর আগে আমি কখনো ভিডিও বানাইনি, সো এটা আমার ফার্স্ট টাইম ভিডিও। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিকে এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের মতো এই পর্যন্তই, টাটা।